হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৫৫। বাঁশ ও মানহীন নির্মাণ সামগ্রীর ব্যবহার অগ্নিকাণ্ডের মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট উমারো গ্রেপ্তার, বন্ধ আকাশ নৌস্থল সহ সীমান্ত, কারফিউ জারি। চীনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা, কুনমিংয়ে রেল লাইনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় 11 রেল কর্মী নিহত, আহত বেশ কয়েকজন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। শিরোনামে শুনছিলেন, প্রায় 23 ঘণ্টা পর নিয়ন্ত্রণে হংকং চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 55 জনে। আগুনের লেলিহান শিখা কেড়ে নেয় এক দমকল কর্মীর জীবনও। অন্তত 279 জনের এখনো হদিস মেলেনি। কাজে অবহেলার অভিযোগে আটক করা হয়েছে নির্মাণ কোম্পানির 3 কর্মকর্তাকে। বুধবার স্থানীয় সময় দুপুর 2:45টার দিকে আগুন লাগে হংকংয়ের তাইপোর ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে। 3টার দিকে খবর পায় দমকল বাহিনী। আল জাজিরার তথ্য মতে তারপর আগুন নেভানোর কাজে যোগ দেন 1000-এরও বেশি কর্মী। দেশটির 6 দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা এটি। এই অগ্নিকাণ্ডকে লেভেল 5 ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছে। ভয়াবহতার মাপকাঠিতে এটি সর্বোচ্চ। ফায়ার সার্ভিস জানায়, নির্মাণ কাজের জন্য তৈরি বাঁশের মাচার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি নির্ভর ও উচ্চ নিরাপত্তার শহর হংকং, তবুও বড় আগুনের ঘটনা সামনে আসছে বারবার। সবশেষ তাইপোর ভয়াবহ আগুনে প্রাণহানি ঘটেছে 55 জনের, নিখোঁজ প্রায় 300। বিশ্বজুড়ে তাই আলোচনা জন্ম দিয়েছে এই ঘটনা। প্রশ্ন উঠেছে, কেন বারবার এমন ভয়াবহ ঘটনা ঘটে এখানে? এর জন্য কোনটি বেশি দায়ী? ভবনের গঠন, ব্যবহৃত উপকরণ, নাকি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি? হংকংয়ের একটি পুরনো আবাসিক কমপ্লেক্স ওয়াংফুক কোর্ট আগুনের সূত্রপাতের পর কয়েক মিনিটের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশেও। আগুনের গতি ও তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসিন্দাদের অনেকেই ঘর থেকে বের হওয়ার সুযোগই পাননি। বিশেষজ্ঞদের মতে আগুনের এ নৃশংস রূপের পেছনে দায়ী 3টি প্রধান কারণ হল ভবনের বাইরের বাঁশের মাচা, পুরনো জানালা এবং নেটিং ও স্টাইরোফোম বোর্ডের ব্যবহার। হংকংয়ের নির্মাণ শিল্পে বাঁশের মাচা ঐতিহ্যের অংশ, কিন্তু বহুবারই উঠে এসেছে এর ঝুঁকি। চলতি বছরই সরকার ঘোষণা দেয় বাঁশের বদলে স্টিল ব্যবহারের, কারণ বাঁশ দ্রুত দাহ্য এবং আগুনে শক্তি বাড়ায়। ওয়াংফুক কোর্ট সেই বাস্তবতারই মর্মান্তিক উদাহরণ। 1980-এর দশকে নির্মিত ভবনগুলোতে ছিল সিঙ্গেল পেন গ্লাস, যা অতিরিক্ত তাপে ভেঙে যায়, ফলে আগুন ভবনের ভেতরে ঢোকার উন্মুক্ত দরজা পেয়ে যায়। এরপর সিঁড়ি, করিডোর ও ভেন্টিলেশন শ্যাফট দিয়ে ছড়িয়ে পড়ে আরো দ্রুত। আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বহুগুণ বাড়ে মানহীন নেটিং এর কারণে। স্টাইরোফোম দিয়ে ঢাকা ছিল ভবনের জানালাগুলো, যা আগুনকে করে তোলে আরো ভয়াবহ। হংকংয়ে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটে 1948 সালে। তখন 5 তলা একটি গোডাউনের নিচ তলায় বিস্ফোরণ থেকে আগুন লাগে, এতে নিহত হন 176 জন। এছাড়া 1962 সালের শামসুইপো এলাকায় অগ্নিকাণ্ডে প্রাণ যায় 44 জনের। 1996 সালের নভেম্বরে কৌলুনের গার্লে অগ্নিকাণ্ডে মারা যান 41 জন। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। হোয়াইট হাউস থেকে মাত্র 2 ব্লক দূরে ওয়াশিংটন ডিসিতে গুলিবর্ষণের ঘটনায় 2 ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হয়েছেন। শহরের মেয়র এই ঘটনাকে টার্গেটেড শুটিং বলে উল্লেখ করেছেন, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। পুলিশ জানায়, বুধবার দুপুরে একজন বন্দুকধারী ন্যাশনাল গার্ড সদস্যের উপর গুলি চালায়। পরে পুলিশ হামলাকারীকে আটক করে। এই হামলার পর নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য হোয়াইট হাউস লকডাউন করা হয় এবং থ্যাঙ্কস গিভিং এর আগের দিন শহরের প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। হামলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন এবং এক বিবৃতিতে জানানো হয়, আহত 2 গার্ড সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ায় 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে করা সব ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন এক প্রসিকিউটর। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, এর ফলে 2020 সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ট্রাম্পকে বিচারকের কাঠ গড়ায় দাঁড় করানোর প্রচেষ্টার কার্যত ইতি ঘটল। ফালটন কাউন্টির অ্যাটর্নি ফানি উইলিস 2023 সালে মামলাটি দায়ের করেছিলেন। 2020 সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প 4টি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছিলেন। এ নিয়ে সব মামলা থেকেই খালাস পেলেন তিনি।
প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করে পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাওয়ের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড বাতিল ঘোষণা করেছেন সামরিক কর্মকর্তারা। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে আকাশ, নৌ, স্থলসহ সব সীমান্ত। জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। গেল রবিবার গিনি বিসাওয়ে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুজনই নিজেদের বিজয় দাবি করেন। বৃহস্পতিবার নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার কথা ছিল। নির্বাচনে কে জিতবে এ নিয়ে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয় দেশটিতে। ঠিক তখনই হস্তক্ষেপ করে সেনাবাহিনী। রাজধানী বিসাওয়ে নির্বাচন কমিশনের দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শোনা যায় টানা গোলাগুলির শব্দ। এরপরই স্থানীয় সময় বুধবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি দল ক্ষমতা দখলের ঘোষণা দেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড বাতিল ঘোষণা করে সেনাবাহিনী। ফরাসি গণমাধ্যম ফ্রান্স 24-কে ফোনে প্রেসিডেন্ট এমবালো জানান তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তারের কথাও নিশ্চিত করা হয়। আটক করা হয় প্রধান বিরোধী দল PAIGCর নেতা ডোমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকেও। এছাড়া আকাশ, নৌ ও স্থলসহ সব সীমান্ত বন্ধ করে দিয়ে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ড থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার ডিবিসি ওয়ার্ল্ডে। পৃথিবীর অন্যতম সুন্দর দ্বীপপুঞ্জের একটি ইন্দোনেশিয়া, কিন্তু বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ অঞ্চলও এটি। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সুনামি, বন্যাসহ প্রতিনিয়তই কোনো না কোনো বিপর্যয়ের সাথে লড়াই করে আসছে এই দেশটি। 17,000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া দেশটির এই ভৌগোলিক অবস্থানেই দুর্যোগের প্রধান কারণ। এই ভূখণ্ডটি বসে আছে পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্পনীয় অঞ্চলে, যাকে বলা হয় রিং অফ ফায়ার। এই রিং অফ ফায়ার ঘিরে রয়েছে অসংখ্য তলদেশীয় আগ্নেয়গিরি ও টেকটোনিক ফল্ট লাইন। বিশেষ করে তিনটি প্রধান টেকটোনিক প্লেট, ইউরেশিয়ান, ইন্দো অস্ট্রেলিয়ান এবং প্যাসিফিক প্লেট, ইন্দোনেশিয়ার নিচে সংঘর্ষে লিপ্ত থাকে সবসময়। এ কারণে প্রায় অনুভূত হয় ছোট বড় ভূমিকম্প। শুধু তাই নয়, সক্রিয় রয়েছে প্রায় 130টির মতো আগ্নেয়গিরিও। 2004 সালের ভয়াবহ সুনামি সহ একাধিক সুনামি বিধ্বস্ত করে ইন্দোনেশিয়াকে। কারণ সমুদ্রের নিচে টেকটোনিক প্লেট সরে গেলে বিশাল ঢেউ সৃষ্টি হয়ে সরাসরি আঘাত হানে দেশের উপকূলে। এখানেই শেষ নয়, ইন্দোনেশিয়ার উষ্ণমণ্ডলীয় জলবায়ু, অতিবৃষ্টি এবং পাহাড়ি ভূপ্রকৃতিও ভূমিধস এবং আকস্মিক ও ঘন ঘন বন্যার কারণ। বন উজাড়ের কারণে এসব ঝুঁকি আরও বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর প্রাণ হারায় শত শত মানুষ। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষি জমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সতর্কতা ব্যবস্থা থাকা সত্ত্বেও দুর্যোগের মাত্রা ও ঘনত্ব সবসময় তৈরি করেছে বড় চ্যালেঞ্জ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। গ্রিসের রাজধানী এথেন্সের একটি শহর ওমেনিয়া, যেখানে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম প্রবাসী সমাজ। আর ওই এলাকার গেরানীয় সড়ক এখন পুরোপুরি রূপ নিয়েছে বাংলাদেশি ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্রে। রাস্তার পাশেই মিলছে সবজি, চা, পান, ঝালমুড়ি, চটপটি, ফুচকার ছোট ছোট স্টল, যার পাশে সন্ধ্যা নামলেই ভিড় জমে ওঠে। চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডা চলে। রাজনীতি, গ্রাম, পরিবার, কাজের অভিজ্ঞতা আর মনের কষ্ট খোলাখুলি ভাগাভাগি করে নেয়া, সব মিলিয়ে যেন ছোট্ট এক বাংলা সংস্কৃতি জেগে ওঠে এই ইউরোপিয়ান সড়কের ধারে। এখানে রাস্তায় নামলে সব বাংলাদেশিদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে এবং যে কোনো সমস্যার সমাধান হয়। বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে, অনেকে নতুন ভাষা জানে না, যারা পুরানো আছে তাদের মাধ্যমে অনেক কিছু সমাধান করতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গেরানীয় সড়ক পরিণত হয় বাংলাদেশিদের এক মিলন মেলায়। সারাদিনের পরিশ্রম শেষে এখানে এসে অনেকেই খুঁজে পান নিজের দেশের মানুষের সঙ্গ, নিজের ভাষার কথা আর পরিচিত পরিবেশের স্বাদ। দেয়ালে দেয়ালে বাংলা ভাষায় বিভিন্ন সভা সমাবেশের পোস্টার, দোকানের সাইনবোর্ডও বাংলায়। কম দামে সবকিছুই পাওয়া যায় এই এলাকায়। সবার সাথে সবার দেখা হয়, সাক্ষাৎ হয়, খুবই আনন্দ লাগে এবং প্রত্যেকটা দোকানে আমরা রিজনেবল প্রাইসে আমরা মাল দিতেছি সবাইকে। যারা নতুন আসে বিশেষ করে এখানে,
তাদের জন্য আর কি কোনো ঝামেলা মুক্তভাবে তারা এখানে বাজার ঘাট, যারা ভাষাগত সমস্যা আছে, সব ধরনের সবকিছু তারা এখানে আসলে করতে পারে। একসময় গেরানীয় সড়কে আফ্রিকান অধিবাসীদের আধিপত্য ছিল। তখনই বাংলাদেশিরা মজার ছলে রাস্তাটিকে ডাকতে শুরু করেন কাইল্লার গলি নামে। এখনো নামটি প্রচলিত, যদিও এখন গেরানীয় সড়ক বাংলাদেশিদের নিয়ন্ত্রণে। গ্রানীয় না, এটা হলো আপনার সোফোক্লিয়াস হয়, গ্রানীয় আমরা ফাঁসর গল্লি। কসমেটিক্স দোকান, রেস্টুরেন্ট, মিনি মার্কেট, ট্রাভেলস, মানি ট্রান্সফার এজেন্সি, সেলুন থেকে শুরু করে সব ধরনের ব্যবসা এখন পরিচালনা করছেন বাংলাদেশিরাই। কেউ কেউ এখন থেকে বাংলা গলি নামেও ডাকেন। ডিবিসি নিউজ ডেস্ক। অন্যের প্ররোচনায় নিজের মেয়েরাই হত্যা করছে মাকে, পর অন্যজন দখল করে নিচ্ছে সাম্রাজ্য। বিজ্ঞানীরা পিঁপড়া প্রজাতির মধ্যে এমন এক ভয়ঙ্কর কৌশলের সন্ধান পেয়েছেন এবং প্রকৃতির এই অদ্ভুত অ্যাসাসিনেশন স্কিম এখন আলোচনায়। এ যেন শেক্সপিয়রের দ্য টেম্পেস্ট নাটকের দৃশ্যের মতোই। এক উপনিবেশে মরে যাচ্ছে রানী তার নিজের মেয়েদের আক্রমণে, আর পাশেই অপেক্ষা করছে সত্যিকারের শত্রু, অন্য প্রজাতির এক পরজীবী রানী। পিঁপড়া প্রজাতিদের মধ্যেও এমন এক ভয়ঙ্কর পরিকল্পনার সন্ধান পেয়েছে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রথমে দখলদার রানী গোপনে উপনিবেশে ঢোকার চেষ্টা করে। এজন্য সে কর্মী পিঁপড়াদের সাথে নিজের গা ঘেঁষে তাদের গন্ধ ধারণ করে। ছদ্মবেশে দখলদার রানী উপনিবেশে ঢোকার পরেই শুরু হয় তার আসল অভিযান। এরপর প্রকৃত রানীকে খুঁজে বের করে ছদ্মবেশী রানী নিজের দেহ থেকে নির্গত এক ধরনের তরল ফর্মিক অ্যাসিডের গন্ধ গায়ে ছিটিয়ে দেয়। এই গন্ধে উত্তেজিত হয়ে ওঠে কর্মীরা, ভুল করে নিজেদের রানীকেই শত্রু ভেবে কামড়ে হত্যা করে। ছদ্মবেশী রানীর দখলে চলে আসে পুরো সাম্রাজ্য। নতুন রানীর ডিম পাড়ার কয়েক মাসের মধ্যেই জন্ম নেয় হাজার হাজার নতুন পিঁপড়া। একসময় পুরো উপনিবেশ থেকেই উধাও হয়ে যায় মূল প্রজাতির অস্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, সন্তানদের দিয়ে মাকে হত্যা করানোর এমন ট্র্যাজেডি প্রকৃতিতে আর কোনো প্রজাতির ক্ষেত্রে দেখা যায়নি। এ যেন প্রকৃতির এক নিষ্ঠুর খেলা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।